গল্পের নাম পরীক্ষা। আজ একটা এমন গল্প শোনাবো যেটা কিন্তু অল্প অল্প মনের গল্পের মধ্যে গেলেও একদম সত্যি ঘটনা। আমি আর আমার কর্তা এই ফ্ল্যাটে আসার আগে লেক গার্ডেন্সের একটা বাড়িতে আমরা কিছুদিন ছিলাম, কারণ এই ফ্ল্যাটটা শেষ হতে সময় লাগছিল। তা বেশ, ওদিকে শুটিংও করছি, বাড়িতেও আসছি, এরমভাবেই চলছিল। পাশেই যোধপুর পার্কে আমার বাপের বাড়ি, দম করে ওখানে চলেও যাচ্ছি। ওদিকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে পার্ক সার্কাস, ওনারা যেতে দুঃখ না পান ওনাদের কাছেও যাচ্ছি। তো এই বাড়িটা নেবার পেছনে একদম সত্য ঘটনা, যেটা লুকোচুরির কোনো ব্যাপার নেই। সেটা হচ্ছে মা বাবার কাছে থাকাও হলো, আর শুটিংয়ে যাওয়ার জন্য খুব সুবিধে হলো। আর মা বাবার বলতে আমার শ্বশুর শাশুড়ির ওখানে যাওয়াটা কোনো ইস্যুই ছিল না সে সময়। তো যাই হোক, কাজ করছি এর মধ্যে এটি খুব নাম করা খবরের কাগজ থেকে একজন ভদ্রমহিলা, ওনার নাম নাই বা নিলাম, ভারী মিষ্টি, উনি আমাকে মোবাইলে ফোন করলেন, করে বললেন যে ইন্দ্রাণী, তোমার একটা আমি ইন্টারভিউ নিতে চাই, তুমি দিতে ইচ্ছুক? আলো হ্যাঁ, না দেওয়ার কি আছে, ইন্টারভিউ তো। হ্যাঁ, কবে? বলে আমি তাহলে আজকেই চলে আসি, তুমি কখন ফ্রি আছো? আরে মেয়ে রে, এটা বলা খুব মুশকিল, তবে হ্যাঁ আপনি যখন আসছেন, মানে তুমি যখন আসছো, তাহলে আমি সময় বার করে আমি ইন্টারভিউটা দেব। যাই হোক, সময়ও পেলাম, একদম সঠিক সময় মহিলা এলেন, সঠিক সময় আমিও ফ্রি ছিলাম। এবার দুজনের মধ্যে আমরা খুব যেরকম আলোচনা, গল্প, নানাবিধ প্রশ্ন। তখন ওরকম র্যাপিড ফায়ার রাউন্ড ফাউন্ড কিছু ছিল না। কেমন করে আসা হলো, কিভাবে তুমি এই প্রফেশনে এলে, এই ধরনের প্রশ্ন, এবং আরও নানাবিধ, তোমার কি খেতে ভালো লাগে না ভালো লাগে, এই চলছে। আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার আগে মানে এই প্রফেশনে কি কেউ ছিলেন? আলাম না, এরকম আমার আগে এই প্রফেশনে কেউ ছিল না, আর পরেও কেউ থাকবে কি না আমি জানি না। তো এইসব নিয়ে খুব হাসাহাসি হলো। এইসব নিয়ে কথা হতে হতে একটি বাচ্চা মেয়ে এলো, এসে বললো, দিদি কিছু খেতে দে না, বড় খিদে পেয়েছে। তো বলার সাথে সাথে আমি আমার ব্যাগে 10 টাকার একটা নোট ছিল, আমি দিয়ে দিলাম। বলো, তুমি এরকমভাবে দিয়ে দিলে, 10 টাকা দিয়ে দিলে মেয়েটার হাতে? কেন, খিদে পেয়েছে, 10 টাকার তলায় মানে কী বা খাবে? আর স্টুডিওর মধ্যে ঢুকে এসছে বেচারি, কারোর এটো খাবার তো আমি দিতে পারি না ওকে, ছোট্ট একটা বাচ্চা, ওই বয়স দিয়ে তো আমরাও গেছি, কত ভালো ভালো খাবার খেয়েছি। তো সেটা উনি লিখলেন যে ইন্দ্রাণী কোনো গরিবকে কিন্তু ফেরায় না, খালি হাতে ফেরায় না। তো আমি বললাম, এটা লেখার কিছু নেই, এটা লিখবেন না প্লিজ, এটা লিখো না। বলো, না না, লোকে জানুক, ভালো দিকও জানবে, খারাপ দিকও জানবে। তো যাই হোক, ওটা নিয়ে আর বিশেষ কোনো আলোচনা হয়নি। এটা বাদ দাও, এটা তুমি লিখবেই তো? বলে, এটা আমি লিখবই। আচ্ছা ঠিক আছে, লিখো, সবাই যেন দেয়, বা এরকম গরিব বাচ্চাদের হ্যান ত্যান। তো তাতে উনি বললেন যে জানো এরা কি করে, মানে এরা কতটা খেতে পায় আমি জানি না, কিন্তু এরা অনেক সময় নেশা করে, এদের একটা টিম থাকে যেখানে ওরা টাকাটা জমা দেয়, তার বদলে ওরা যৎসামান্য খেতে পায়। উনি বললেন আমাকে, আমি তো এগুলো জানতাম না। যাই হোক, যখন দিয়েছি, পরের বার আমি একটু সতর্কই থাকবো, আমি দরকার হলে খাবার আনিয়ে ওদের হাতে দেবো। বলে, হ্যাঁ জানো তো, ওটাই না বেস্ট, হ্যান ত্যান, এসে হলো। তো দিন 10-12 পর সেইটা বিরাট বড় করে ইন্টারভিউটা বেরোলো, কারণ প্রচুর প্রশ্ন ছিল তার মধ্যে। তো আমি নিজেও পড়ছি, আমার ভালোই লাগছে, আর খুব সুন্দর উনি এডিটও করেছিলেন, মানে কোন কথাগুলো রাখবেন, কোন কথাগুলো উনি রাখবেন না, ওইগুলো আর কি, ভালো কথা। তো আমি আমার বাবা মাকে জানালাম, শ্বশুর শাশুড়িকেও জানালাম যে এরকম ইন্টারভিউ, না ওনারা পছন্দ করতেন, যে আমার কিছু বেরোলে ওনারা পছন্দ করতেন পড়তে, দেখতে। তো ওনাদের জানিয়ে দিলাম। তা আমিও পড়ছিলাম, খুব সুন্দর এডিট করেছে, খুব সুন্দর গুছিয়ে লিখেছেন সব কথা। তো মনটা একটু ফুরফুরেই লাগছিল
যাই হোক না কেন, তো সেদিন আমার শুটিং, তো শুটিং ছিল আমার বেলা 2টোর সময়। তো ন্যাচারালি হাতে অনেক সময়, চান টান করে সকালের ব্রেকফাস্ট টেকফাস্ট খেয়ে একদম রেডি ফেডি হয়ে বসেই আছে, ভাবছি 2টো কখন বাজে। কারণ একটার সময় হচ্ছে, একটার সময় ডাকলেও ওখান থেকে ওরা লাঞ্চ দেয়, ওর লাঞ্চের কোনো প্রশ্নই আসছে না, ব্রেকফাস্টেই আমার জন্য ওটা অনেক, আর ঘটি ঘটি চা। তো খেয়ে বসে আছি, হঠাৎ আমাদের ওই লেক গার্ডেন্সের যে বাড়িটা, সেখানে আমরা একতলায় ভাড়া ছিলাম, সেখানে দেখি ঘাড়াং 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 করে মানে কেউ একজন গেটটা নাড়া দিচ্ছে। তো কী রে বাবা, হঠাৎ এরমভাবে ওখানে গেছি। আর আমাদের একটা 4 পায়া বাচ্চা ছিল, মানে ডগি আর কি, ওর নাম বোজো। ও দেখি একটা ভিখারি, সে ছেলে না মেয়ে কিরমের ভাবে, অর্ধেক মাথায় ঘুমটা, অর্ধেক গায়ের রং কালো, নোংরা, হাত ফাতগুলো নোংরা, সবটাই কিরম নোংরা। সে আদর করছে বোজোকে, বোজো পেছনে এসো, চলে এসো, পেছনে এসো বলে আমি খুব জোরে চিৎকার করলাম, বেরিয়ে এসো। তো আমার দিকে একটা অদ্ভুত চোখে তাকালো। তাহলে ভাই তুমি যাও তো এখান থেকে, তুমি যাও। তো হাত দিয়ে বুঝিয়ে দিল যে কিছু দিতে, খাবার বা টাকা। আমি হয়তো বা দিতাম, কিন্তু ওই কনস্ট্যান্ট ওই গেট ধরে নাড়া আমি নিতে পারছিলাম না। তখন আমি আমার বরকে বললাম যে দেখো, আমি বেসিক্যালি কিন্তু খুব শান্ত প্রকৃতির, দিস ইজ টু মাচ। এ আবার কি এরকম করেই যাচ্ছে, দিতে বাধ্য নাকি? তো দেখলাম মুখে একটা হালকা একটা অদ্ভুত হাসি, আবার গেটটাকে নাড়িয়ে যাচ্ছে। আর বোঝো গিয়ে বারবার কাছে গিয়ে আদর খাচ্ছে, আর আদরও করছে ভিখারিটা। তো আমি আর নিতে, মানে সবে আমি রেডি ফেডি হয়ে আছি, আবার বোঝোকে চান করাতে নিয়ে যাব, মানে আমি অন্যান্য নানান রকম দিক চলছে আমার। আর ওই কন্টিনিউয়াস ওই গেট নাড়া, আর ওখান থেকে উঠছে না। যতবার বলছি তুমি যাও, আমি দেব না, তুমি যাও, যাচ্ছে না। আর তো মহাবিপদে পড়লাম আমি। আমার বড় বড়, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, করতে দাও, কতক্ষণ করবে, বা কিছু একটা দিয়ে দাও সামান্য, আমি কিচ্ছু দেবো না। এরকম ভাবে যদি ডিস্টার্ব করে, আমি কিচ্ছু দেব না। তো এটা বলার পর দেখি বোঝো আমার পায়ের কাছে এসে কুই 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 করছে। আর চলো চান করবে, চলো, নোংরা একটা হাত তোমার, এক্ষুনি তোমায় চান করিয়েছি, তোমার লজ্জা করে না? মানে ও আর কি, ভিখারিটাকে শুনিয়েই বললাম, যে কেউ তোমার গায়ে এসে হাত বোলাবে আর তুমি আদর খাবে, চলো এবার আবার চান করতে। তো আবার দেখি ছুটে ওই ভিখারিটার কাছে গেল। তখন আমার আর রাগের সীমা ছিল না। তুমি থাকো এখানে, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। মানে গ্রিল দেওয়া বারান্দা আর দরজা, গ্রিল দেওয়া বারান্দাটা লক ছিল, আর তারপরে দরজাটাকে লক করে দিচ্ছি, থাকো তুমি এখানে বলে। ভীষণ মেজাজটা গরম হয়ে আছে। তো প্রচণ্ড জোরে নাড়ছে, তখন গ্রিলটা প্রচণ্ড জোরে নাড়ছে, মেজাজটা ভীষণ গরম হয়ে গেল। এবার গেটটা খুলে বললাম, গেট আউট, বেরো এখান থেকে, যাও এখান থেকে তুমি, আর একদম বিরক্ত করবে না, তুই বিরক্ত করছো, 1 পয়সাও দেবো না, কিচ্ছু দেবো না, যাও। আবার একটা অদ্ভুত একটা, মানে ওরা অদ্ভুত ধরনের একটা হাসি মুখে, চোখটাও যেন কিরকম একটা, মানে গাটা একটুখানি শিরশির করেই উঠলো। তারপরে দেখি ধীরে ধীরে ওখান থেকে উঠলো, উঠে ধীর পায়ে, খালি পায়ে, নোংরা, সেবারে বিভৎস নোংরা, হাত বলুন, মানে পুরো শরীরটাই নোংরা, শাড়ি, একটা ছেঁড়া ব্লাউজ, আর পা ফার কথা তো বাদই দিন, যতটুকু দেখতে পাচ্ছিলাম। আর সেটা বোঝোকে কী করে ভালো করে চান করাবো, তখন মাথায় এটা ঘুরছে। তাই কিছুক্ষণ পরে দেখি উঠলো না, বাঁচা গেল, জাস্ট বাঁচা গেল। ইয়ার কি হচ্ছে এখানে, সে যা খুশি তাই মাস্তানি। আমি আমার মতন বলে যাচ্ছি। তবে দেখি উঠে ওখান থেকে আমার বাড়ির বাইরে পাশ থেকে চলে গেল। যাওয়ার সময় আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি একটা
বিরাট অপরাধ করলাম, এটা যেন মনে রাখি। ভয় পাইনি, কিন্তু অস্বস্তি হলো একটুখানি। এই আবার কি রে বাবা, আবার কি ধরনের জোর জবরদস্তি, আপনারই বলুন না। যাই হোক, সেই বোঝোকে চান ফান হ্যান ত্যান হাবি জাবি এইসব করিয়ে টরিয়ে আবার হঠাৎ স্ট্রাইক করলো। তো আমি বাইরে বেরিয়ে বললাম, আচ্ছা ভিখারিটা আছে? বললো না না, অদ্ভুত ব্যাপার দিদি, ওই ভিখারি মানুষটা কিন্তু ট্যাক্সি করে এসছিল, ট্যাক্সিটা কিন্তু দাঁড়িয়েছিল। হ্যাঁ, ট্যাক্সি করে ভিখারি এসছিল? ভিক্ষে চাইতে ট্যাক্সি করে? কি বলছেন? তো ওখানে 5-6 জন যারা আমার আশেপাশে আর কি জানাশোনা ছিলেন, তারা বলেন হ্যাঁ আমাদেরও জিনিসটা একটু অদ্ভুতই লেগেছে, কারোর বাড়িতেই উনি যাননি, আপনার বাড়িতেই কিন্তু গেছেন। সে আবার কি? তারপর পুরো যতক্ষণ উনি ছিলেন ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে রেখেছিলেন, দাঁড় করানো ছিল ট্যাক্সি, তারপরে আবার উনি ট্যাক্সি করে চলে গেলেন। সে কি মানে ট্যাক্সি করে আবার বিকেলিটা চলেও গেল? বললো হ্যাঁ, আমরাও একটু অবাক হয়েছি আপনারই বাড়ির সামনে। যেই হোক, এই সময় আমার কর্তাকে বললাম যে জানেন অদ্ভুত ব্যাপার, বলে একটু হাসলাম যে আজকালকার ভিখারিরাও আমাদের থেকে কিন্তু অনেক বড় লোক, তারা ভিক্ষে করতে ট্যাক্সি করে যায় এবং গিয়ে বিরক্ত করে টাকা পয়সা নিয়ে তারা যায়, তারা মানে ঘুরছে এখন, ভাবো ভিখারিরা ট্যাক্সি করে ঘুরছে, এই আমাদের অবস্থা। আর আমাদের 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করে টাকা পেতে হচ্ছে, কি যুগ। এইসব বলে ফলে মাথা যখন একদম ঠান্ডা হলো, বোঝো নিজের ভুল বুঝতে পারলো। আমি যাওয়ার সময় মনে হলো বাবাকে ফোন করলাম। আরে বাবা, আমার তো আজকে 2টোর সময় মানে শুটিং, হাতে বেশ অনেকটা সময়, যেন আজকে না এরম একটা ঘটনা ঘটেছে আমার সাথে। তো বাবা শুনলো, শুনে বলল তোমার ওই আজকে ইয়েটা পড়লাম মা, কাগজে তুমি যেটা লিখেছিলে তোমার ইন্টারভিউ। আরে হ্যাঁ বাবা, তোমাদের ঠিকঠাক লেগেছে তো ইন্টারভিউটা? পুরো ঠিকঠাক লেগেছে, এ না মায়ের সাথে কথা বলো। মা এসে বলল যে মামুনি, ওখানে ইন্টারভিউতে তুমি অনেক কথা বলেছো, আর একটা কথাও তুমি বলেছিলে যে তুমি কখনো কোনো ভিখারিকে ফিরিয়ে দাও না। আজকে আমি গেছিলাম তোমার বাড়িতে, শুনে আমি শকড। বললাম মা, ওটা তুমি ছিলে? মানে আমি কি বলেছি আর কি বলিনি মাকে, তার মানে? মা বললো হ্যাঁ, আমি ছিলাম দেখার জন্যে। বোঝো কিন্তু আমাকে চিনতে পেরেছে, তুমি আর জামাই কিন্তু কেউই আমায় চিনতে পারোনি। হ্যাঁ, আর এত বড় বড় কথা কিন্তু জামাই ইন্টারভিউতে দেয়নি, তুমি দিয়েছিলে মা। তুমি বলেছিলে আমি ভিখারিকে কখনো খালি হাতে ফেরোই না, মানে খালি হাতে ফিরিয়ে দিই না। আজকে সেটা আমি পরীক্ষা করতে গেছিলাম। ভাবলাম সে কি মা, আমি তোমাকে চিনতে পারিনি? মা বেশ আসলো। মা বলে শুধু কি স্টুডিওতেই তোমাদের নানান রকম রং চং দিয়ে এরকম বানানো হয়, ওরকম বানানো হয়? আমি কালার ওয়াটার দিয়ে এলাম। কালার ওয়াটার দিয়ে? বললাম কালার ওয়াটার দিয়ে পুরো। মায়ের রং ধবধবে সাদা, বলে রাখি, মায়ের রং ধবধবে সাদা, সেই রং যে ওরকম মলিনও নয়, কালো। বললাম মা তারপর? বলো যে তুমি মাঝে মাঝে বলো না ওয়েদারিং জামা কাপড় করতে হয়, কখনো এটা করতে হয়, কখনো অমুক করতে হয়। তো ঠিক সেরকমভাবেই আমারই একটা পুরনো শাড়ি, যেটা আমি কাউকে দেবো ঠিক করেছিলাম, আর আজকের দিনটা তোমার কাছে যাই, গিয়ে দেখি তোমার কত বড় মন। তো সেটা আমি ওই মাটির মধ্যে খানিকটা লেপটে ফেপটে, ব্লাউজও তাই হাতে ফাতে একটুখানি রং ফং মেখে মাটি দিয়ে নোক ফোকগুলোর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছিলাম, যেরকম সাধারণত ভিখারিদের দেখায়। মাথাতেও নোংরা মেখেছিলাম। বোঝো কিন্তু আমাকে ঠিক চিনতে পেরেছিল, তুমি আমায় পারলে না মা চিনতে। আর এই কথাটা কখনো বলো না যে তুমি ভিখারিদের খালি হাতে কখনো পাঠাও না। রাখি মা, তোমার তো শুনলাম 2টোর সময় শুটিং। সেই যে একটা অবাক হলাম আমি যে মা এরকম এত ভালো একটা অ্যাক্টিং, এত ভালো মেকআপ, এবং আমাকে বুঝিয়ে দিল যে আমি কখনো, এই কথাটাই তো ভুল, আমি কখনো কাউকে ফিরিয়ে দিই না, কোনো ভিখারিকে ফিরিয়ে দিই না। আমি তো নিজের মাকেই চিনতে পারিনি।
আর এই যে বলেছিলাম যে না আমার ফ্যামিলিতে কেউ নেই অ্যাক্টর, আমিই বোধহয় প্রথম অ্যাক্টর, মানে আমি বোধহয় প্রথম অভিনেত্রী। তো সেটাও মা আমাকে বুঝিয়ে দিল যে না, তুমি নয়, তোমার থেকে বেটার অভিনয় আমি করে দেখালাম। নিজের মেকআপ, নিজের সবকিছু। আজকে মাদার্স ডেতে বলতে আমার গর্ব হচ্ছে। আজকে আর মা নেই, কিন্তু ঘটনাটা আপনাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না। এবার গলাটা একটু বুঝে আসছে। আপনারা ভালো থাকবেন, আর যতদিন এরকম হাসি খুশিভাবে থাকতে পারবেন বাবা মায়ের সাথে, ততদিন নিশ্চয়ই থাকবেন, দেখবেন। আর সব মাদেরই জানাই, সব মেয়েদেরই জানাই হ্যাপি মাদার্স ডে।